Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. দাদা ঘুরে দাও দাদা ঘোড়ো আপনারা আমাদের কর্মকর্তা যারা আছেন তারা ডাক্তারবাবুদেরকে আপনারা চেক আপ করে নিতে পারেন। আমাদের উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক পার্থ ভট্টাচার্য, সাংবাদিক সুমন, সাংবাদিক আমাদের উপস্থিত আছেন Indian Medical Association স্কুলটা কোথায়? যুব সংগ্রামী করা আজকের দিনে আমরা এই যুব সংগ্রামের সূচনা করলাম। আগামী 1 মাস ধরে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রান্ত রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সমিতির পক্ষ থেকে আমাদের এই যুব সম্মেলনে এই যুব সম্মেলন কার্যক্রমের একটি লক্ষ্য আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির আর দ্বিতীয় পর্যায়ে আমরা স্মরণ করব আজকে এই বিশেষ দিনটি। আমরা মনে রাখি, আমরা সকলেই জানি আজকে দিনটি 16 আগস্ট কুখ্যাত ডাইরেক্ট অ্যাকশন ডে দিন। মুসলিম লীগের পক্ষ থেকে দেশ ভাগের জন্য, ভারত ভাগের জন্য যে সম্মান দিবস তথা আহ্বান করা হয়েছে 1941 সালে। এই দিনটিকে সামনে রেখে যে
আপনারা প্রশ্ন করবেন আমি বলবো। না, আমি আচ্ছা। একটু বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা হ্যাঁ, এখনকার প্রজন্ম দেখছেন ফাস্ট ফুডমুখী হয়ে গেছে। বুঝতে পারছি না। এখনকার প্রজন্ম হ্যাঁ। অনেক ফাস্ট ফুডমুখী হয়ে গেছে। হ্যাঁ, এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপরে আমার মনে হয় বাবা মার শিক্ষাটা আগে দরকার। বাবা মার শিক্ষা যে ফাস্ট ফুডের কি প্রবলেম হলে হয়, কারণ আমরা ডাক্তার, চোখের ডাক্তার, একবার বললাম হয়তো আবার তার সঙ্গে 1 বছর পরে দেখা হবে। হ্যাঁ, আমার মনে হয় বাবা মার শিক্ষাটাই মেন দরকার। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন লোকাল ট্রেনে হ্যাঁ। হকাররা হ্যাঁ, চোখ বা বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিক্রি করছে। এটা খুবই অন্যায় এবং আইনসম্মত। এটা আইনসম্মত নয় এবং এটা সায়েন্টিফিকও নয়। তাতে চোখের ক্ষতি হতে পারে। এই ব্যাপারে আপনারা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন? আমরা সত্যি কথা বলতে আমরা তো ক্যাম্প করি না। ক্যাম্প করে লোকাল অথরিটি বা লোকাল ক্লাব, তারা যদি এরকম লোকাল ক্লাবে করে আমরা নিশ্চয়ই বলবো সেখানে। আপনার নামটা? আমার নাম ডক্টর বুদ্ধদেব বিশ্বাস। আমি বারাসাত হাসপাতালে আই সার্জন ছিলাম, এখন রিটায়ার্ড। দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বুঝে না। একদমই তাই। দাঁত নিয়ে আমরা আগামী দিনে হ্যাঁ। কিভাবে সচেতন হব এবং দাঁতের যে গুরুত্ব সেটা নিয়ে বা আমরা কিভাবে সাবধান হব? দাঁতের আপনার মুখে 28 থেকে 32টা দাঁত সবার মোটামুটি থাকে। তো আমরা প্রথমে যেহেতু এতগুলো দাঁত, একটাই সমস্যা হলো আমরা খাবার খাচ্ছি অন্য পাশ দিয়ে খেয়ে নিচ্ছি। এটা একদম সবার জন্য এটা থাকেই। সবাই হয়তো এক সাইডে দাঁতের সমস্যা হলো, অন্য সাইড দিয়ে আমরা খাচ্ছি দাঁতের সমস্যা বুঝছি না বা ইগনোর করে যাচ্ছি। তো সেই জন্য আমার বলার হচ্ছে যে আপনারা যখনই প্রথম সমস্যা দেখা দিচ্ছে তখন আপনারা একবার ডেন্টাল চেক আপ করিয়ে নিন, যাতে ছোটখাটো সমস্যা যখনই হচ্ছে সেটা ট্রিটমেন্ট করিয়ে নিলে আপনার পরবর্তীকালে বড় ধরনের কোনো দাঁতের সমস্যাতে আমরা না পৌঁছে যাই। 2 বেলা ব্রাশ করা অত্যন্ত জরুরি, তবে 2 এর অধিক করা একদমই উচিত না। অনেকে করেন বা ভাবেন যে বেশিবার আমি যতবার ব্রাশ করব তত ভালো, সেটা না, 2 বার করুন, সেটাই যথেষ্ট। আর যখনই দাঁতের মধ্যে খাবার আটকে থাকছে বা কোনো সমস্যা হচ্ছে, আপনি তখন উষ্ণ গরম জলে লবণ দিয়ে কুলি করতে পারেন। টুথপিক বা সেফটি পিন দিয়ে না খোঁচাখুচি করে আপনারা কুলি করুন। তারপর যদি মনে হয় যে না সমস্যা থেকে যাচ্ছে, আপনারা আপনাদের কাছাকাছি ডাক্তারের পরামর্শ নিন। আর তাছাড়া আমরা যদি নিয়মিত একটা 6 মাস বা 1 বছর পর পর একটা ডেন্টাল চেক আপ সবাই করাই, তাহলে আমার মনে হয় দাঁতের সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারবো। বিভিন্ন পান মশলা এবং স্মোকিং দাঁতের কিরকম ক্ষতি করে, এই ব্যাপারে আপনারা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প কিছু? অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের আছে, আমাদের যে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে বছর বছর প্রত্যেক বছরই ক্যাম্প করা হয় বা সচেতনতার উপরে বিভিন্ন পোস্টার, সব র্যালি সবকিছু বের হয়। আগের বছরও হয়েছে, এবছর যে সব বছর হচ্ছে, আইডিএ থেকে করা হচ্ছে। এখন আমরা সেই জন্য চেষ্টা করি যাতে আমরাও প্রত্যেক বছর এরকম ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত করতে পারি এবং সবাইকে এই বিষয়ে মিনিমাম তামাকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, পান, গুটখা, অনেকের মধ্যে থাকে যে দাঁতে ব্যথা হলে গুটখা দিলে যে ঠিক হয়ে যায়, বা অনেকে গুড়াকুটা ইউজ করে যে ওটা দিয়ে আমি চেপে রাখবো আমার দাঁতে ব্যথাটা ঠিক হয়ে যাবে। সেটা একদমই ভুল একটা ধারণা। কারণ আমার কাছে নিজে পেশেন্ট এসছেন অনেকে, তারা বলেছেন যে ওই প্রথমে ধরেছিলাম যে আমার একজন বলছিল যে গুড়াকু দিলে ব্যথাটা কমবে, কিন্তু তারপর দেখা যাচ্ছে তিনি সেটা অ্যাডিক্টেড হয়ে গেছেন। নিজে আমার পেশেন্ট এসে বলেছে সেটা, যে আমি এখন অ্যাডিক্টেড হয়ে গেছি, ব্যথা আমার কিছু কম টম আমি বুঝি না দাঁতের, কিন্তু আমি এখন ওটা ছাড়তে পারছি না। তার ফলে গুড়াকু ওই ব্যথা তো সেটা থেকে যাচ্ছে, সেটা থাকছেই, তাছাড়া দাঁতের সব দাঁতে সেটা গুড়াকোবার বলে সমস্যা তৈরি হচ্ছে। দাঁত কালো হয়ে যাওয়া, দাঁতে ক্ষয় ধরে যাওয়া, আর যেরকম আপনারা সেগুলো জানেন টক্সিক জিনিস, এগুলো শরীরে শুধু দাঁতে না, শরীরে পুরোটাই সম্ভাবনা খুবই খারাপ করে দেয়, শরীরের অসুস্থতা বানায়। তো সেই জন্য আমরা সবসময় চাই যে মানুষ যাতে এইগুলো ব্যবহার থেকে বিরত থাকে। আমরা অনেক সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপনের চমকে ভুলে তারা বিভিন্ন রকম জিনিস ইউজ করছে এবং হ্যাঁ। নিজের রিপোর্ট দেখে আনছে, এই ব্যাপারে আপনারা কি বলবেন? হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন বিভিন্ন প্রোডাক্টস, মানে বড় বড় কোম্পানি যারা নিজেদের প্রোডাক্টস চালানোর জন্য, আমি দেখেছি অনেক বড় বড় যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সাররা থাকেন, তাদেরকে ব্যবহার করে
আমি রিসেন্টলি দেখছিলাম যে আপনারা মানে টোটকাই বলা যায়, এটা ঘরোয়া টোটকা এরকম যে আপনি লবণ, তারপরে আরো কি কি সোডা, খাওয়ার সোডা, এইগুলো দিয়ে দাঁত মাজুন, তাহলে দাঁত একদম সাদা হয়ে যাবে। এটার কোনো সায়েন্টিফিক ভ্যালু নেই, আমরা একদমই সাপোর্ট করব না এটা। আর সেটা সবাইকে জানানো যে এগুলো না ইউজ করে আপনারা নর্মাল সবার যেরকম গায়ের কালার, দাঁতের কালারও সেম একটা ব্যাপার, সবার একটা সেম দাঁতের বিভিন্ন শেড থাকে দাঁতের। এবার সেটা আপনারা যত দাঁত পরিষ্কার রাখবেন, চা, তামাক জাতীয় খাদ্যদ্রব্য, রেগুলার যে পানীয় খাচ্ছি আমরা, খাবার, সবকিছুর একটা এফেক্ট দাঁতের উপরে পড়ে। স্টেন একটা হালকা হতে পারে, কিন্তু আপনারা তার জন্য এরকম মনে করবেন না যে আমি লবণ দিয়ে, সোডা দিয়ে ঘষলেই সেটা ঠিক হয়ে যাবে, সেটা না। আপনার যদি মনে হয় যে আপনাদের দাঁতে খয়েরি দাগ হয়ে যাচ্ছে, আপনার ডেন্টিস্টের কাছে আসবেন, সেখানে ক্লিনিং হয়, আমাদের স্কেলিং, ক্লিনিং, এগুলো পলিশিং হয়, যেটা দাঁতের পক্ষে প্রয়োজনীয়, আর দাঁতের সেটা সুরক্ষাকে বজায় রাখে, ঠিক আছে? তো সেই জন্য সেইগুলো ইউজ করা ভালো। আপনার নামটা? নাম কমলিকা সাহা। স্যার, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আজকাল ভালো ভালো থাকাটাই খুব দুরূহ হয়ে গেছে। কম ওষুধে কি করে মানুষ ভালো থাকতে পারে? কম ওষুধে ভালো থাকতে হলে ডাক্তারকে সচেতন হতে হবে। তার রোগটা আগে ইনভেস্টিগেশন ছাড়া নির্ণয় করার জন্য যত রকম পরীক্ষা দরকার, ক্লিনিক্যালি এক্সামিনেশন করে তাকে একে সঠিক ডায়াগনোসিস দিয়ে সেই অনুযায়ী ওষুধ দিলে অনেক কম ওষুধে যে কোনো রোগী ভালো হয়ে যায়। ডায়াগনোসিসটাই আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল চোখে দেখে তার সব কিছু টেস্ট করে, চেস্ট, অ্যাবডোমেন, চোখের পাতা সব কিছু দেখে, অ্যানিমিক কিনা দেখে সব কিছু, বা জন্ডিস আছে কিনা, ক্লিনিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন করে অনেক কিছু বোঝা যায়। আর খাদ্য যে অভ্যেস, এই খাদ্য অভ্যেসের মধ্যে কি কি বেশি থাকা দরকার বলে আপনারা মনে করেন? খাদ্যতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছুই দরকার। ফ্যাটি সাবস্টেন্স একটু কম করে খেলেই ভালো হয়। কার্বোহাইড্রেট আর প্রোটিন জাতীয় খাবার খেলেই বেশি ভালো হয়। ফ্যাটের মধ্যে যেগুলো পড়ে, মাংসের মধ্যে যে ফ্যাট থাকে সেগুলো অ্যাভয়েড করা ভালো। এমনি সলিড মাংস খেতে পারে, আর এমনি অন্য যেসব খাবার আছে সেগুলো কার্বোহাইড্রেট বা প্রোটিন যেগুলো আছে, দুধ, ছানা, এগুলো রোজই কিছু কিছু খেতে হয়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। পলিউশন থেকে আজকাল আমাদের কিভাবে, আমাদের যারা বয়স্ক লোক তাদেরকে আমরা সেভ করবো কিভাবে? তারা তো বেশি আলাদা আলাদা বিভিন্ন ভাবে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কমে যায়। এখন সেইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই তো আপনার ওই ভালো খাবার, প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে। প্রোটিনের মধ্যে যেগুলো থাকে, যেমন সয়াবিন বা বা ধরুন এই দুধের মধ্যে যেগুলো থাকে, ছানা, এগুলো বেশি করে খেতে হবে, তাহলেই তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় কিছু মানুষ আছে যারা পেটে ব্যথা উঠলেই বাড়ির লোকরা বলে যে একটা গ্যাস হয়েছে, যে কোনো ওষুধের দোকানে গিয়ে একটা যে কোনো ওষুধ খেয়ে নিল গ্যাসে। এটা কতটা স্বাস্থ্যের পক্ষে বিপদ বাড়ায়? না, এগুলো তো ঠিক না। শুধু গ্যাসটা শুধু অ্যাসিডিটির জন্যই হয় না। আপনার ধরুন গল ব্লাডার খারাপ আছে, গল ব্লাডারে কোনো পাথর হয়েছে, গল ব্লাডারের নালিতে কোনো পাথর জমেছে, বা ধরুন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, বা কোলনের কোনো কিছু গ্রোথ হয়েছে, কোলনের কোনো ক্যান্সার হয়েছে, তার জন্য আপনার গ্যাস হতে পারে। সুতরাং প্রপার ডায়াগনোসিস না করে শুধু গ্যাসের ওষুধ খেয়ে থাকলে চলবে না। সবাইকেই আগে ডাক্তারের কাছে গিয়ে প্রপার ডায়াগনোসিসটা করতে হবে, তারপরে তার ওষুধ সেই অনুযায়ী খেতে হবে। শুধু গ্যাসের ওষুধ খেলে সব কিছু হয় না। শেষ প্রশ্ন, অ্যাওয়ারনেস ক্যাম্প, বিভিন্ন স্কুল কলেজে স্বাস্থ্য সম্পর্কিত অ্যাওয়ারনেস ক্যাম্প, স্মোকিং, ড্রিঙ্কিং যেগুলো ক্ষতি করে, সেই সব ক্ষেত্রে আপনারা যুব প্রজন্মের জন্য যে অ্যাওয়ারনেস ক্যাম্প যদি করা হয়, সেক্ষেত্রে আগামী প্রজন্ম কিভাবে উপকার হবে এবং আপনারা এই নিয়ে কি ভাবছেন? না, সে তো ঠিকই। আপনার ওই অ্যাওয়ারনেস ক্যাম্প মানে বাচ্চা যারা স্কুলের ছেলে মেয়ে, তাদেরকে শেখাতে হবে যে স্মোক করো না, বা স্মোক করলে শরীরে কী কী খেতে পারে, লাংসের ক্ষতি হতে পারে, বা আপনার পেটের ক্ষতি হতে পারে, ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। এই স্মোকিংয়ের জন্য তার লাংসের অনেক কিছু রোগ হতে পারে, বা ব্রঙ্কাইটিস হতে পারে, কাশি হতে পারে। এইগুলো অ্যাভয়েড করার জন্য স্মোকিংটা অ্যাভয়েড করা উচিত। অ্যালকোহল ওষুধ তেমনি
অ্যালকোহল খেলেই গ্যাস্ট্রাইটিস হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, পেটে জল জমতে পারে, অ্যাসাইটিস হতে পারে, এগুলো অ্যাভয়েড করা দরকার। আপনার নামটা? আমি ডক্টর অজিত কুমার আড্ড। কোন হসপিটালে আসছেন? আমি এখন রিটায়ার্ড পারসন, এজ 71-72 রিটায়ার্ড। আমি বারাসাত হসপিটালে লাস্ট ছিলাম, বারাসাত থেকে রিটায়ার করেছি। থ্যাংক ইউ।